সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা, সর্বোচ্চ বাড়ল যত। এদিকে পে স্কেল বাস্তবায়নে যে পথে এগোচ্ছে সরকার। অপরদিকে দেশের ইতিহাসের সর্ববৃহৎ বাজেট, গুরুত্ব পাচ্ছে যে সব খাত। এবং সবশেষে থাকছে যে কারণে হজ করলেই 1 লাখ রিয়াল জরিমানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি নতুন পে স্কেল ও মহার্ঘ ভাতা পেতে চাইলে কমেন্টসে লিখুন 1 দফা 1 দাবি পে স্কেল ও মহার্ঘ ভাতা চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা, সর্বোচ্চ বাড়ল যত। দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। ক্রমবর্ধমান দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় সামাল দিতে সরকার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে বহুল আলোচিত মহার্ঘ ভাতা চালুর উদ্যোগ। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী নতুন এই ভাতার মাধ্যমে সরকারি চাকরিজীবীরা মাসিক বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি পেতে যাচ্ছেন, যা তাদের আর্থিক স্বস্তি ফেরাতে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। গ্রেড ভেদে ভিন্ন সুবিধা, নিম্ন গ্রেডে বেশি লাভ। নতুন প্রস্তাবনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গ্রেড অনুযায়ী ভাতার হার নির্ধারণ। এতে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বেশি শতাংশ হারের সুবিধা রাখা হয়েছে, যা সামাজিক ভারসাম্য রক্ষার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবিত ভাতার হার 11 থেকে 20তম গ্রেড মূল বেতনের 25%, 4 থেকে 10ম গ্রেড মূল বেতনের 20%, 1 থেকে 3য় গ্রেড মূল বেতনের 10%। এই কাঠামো অনুযায়ী নিম্ন আয়ের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পাবেন, যা তাদের জীবনযাত্রার ব্যয় সামাল দিতে সহায়ক হবে। বেতন বাড়বে কতটা? অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী নতুন এই মহার্ঘ ভাতা কার্যকর হলে একজন সরকারি কর্মচারীর মাসিক বেতন সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বোচ্চ 7,800 টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে। এখানে একটি গুরুত্বপূর্ণ শর্তও রাখা হয়েছে, কোনো কর্মচারী 4,000 টাকার কম ভাতা পাবেন না, ফলে নিম্ন গ্রেডের কর্মচারীরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন। তবে এই সুবিধার বিপরীতে আগের সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে, যা নতুন কাঠামোর অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে। পেনশনভোগীদের জন্য সুখবর, এই উদ্যোগে শুধু কর্মরত কর্মকর্তারাই নন, অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও এতে অন্তর্ভুক্ত হচ্ছেন। তাদের ক্ষেত্রেও এই ভাতা কার্যকর হবে, যা অবসর জীবনে বাড়তি আর্থিক সহায়তা নিশ্চিত করবে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল ভবিষ্যতে ইনক্রিমেন্টের সময় এই ভাতাকে মূল বেতনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, ফলে এটি এককালীন সুবিধা নয়, বরং দীর্ঘমেয়াদে আয় বৃদ্ধির একটি স্থায়ী ভিত্তি তৈরি করবে। কবে থেকে মিলবে এই সুবিধা? জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন, চলতি অর্থবছরের মধ্যেই এই মহার্ঘ ভাতার আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই সরকারি চাকরিজীবীরা এই বাড়তি অর্থ পেতে পারেন। অর্থায়ন ও প্রেক্ষাপট, 2015-র সর্বশেষ পে স্কেলের পর দীর্ঘ সময় ধরে বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় সরকারি চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। বর্তমান সরকার সেই চাপ কমাতে উন্নয়ন বাজেটের কিছু অংশ পুনর্বিন্যাস করে এই ভাতার অর্থ সংস্থান করার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ শুধু কর্মচারীদের আর্থিক স্বস্তি দেবে না, বরং সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সার্বিক বিশ্লেষণ, মহার্ঘ ভাতা চালুর এই উদ্যোগকে অনেকেই সময় উপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এটি সরকারি চাকরিজীবীদের জন্য বড় সহায়তা হয়ে উঠবে। এটি বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে পাশাপাশি কর্মক্ষেত্রে মনোবল বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে পে স্কেল বাস্তবায়নে যে পথে এগোচ্ছে সরকার, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পে স্কেল বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এটি একবারে নয়, বরং 2 ধাপে কার্যকর করার কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বাস্তবায়নের সময়সূচি ও কৌশল, পরিকল্পনা অনুযায়ী আগামী জুন মাস থেকেই প্রথম ধাপের সুবিধা কার্যকর হতে পারে। এই ধাপে কর্মচারীদের মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ বৃদ্ধি এবং কিছু গুরুত্বপূর্ণ ভাতা সমন্বয় করা হবে। আর পূর্ণাঙ্গ নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2026-27 অর্থ বছরের শুরুতে। মূলত রাষ্ট্রীয় কোষাগারের ওপর হঠাৎ বড় ধরনের আর্থিক চাপ কমাতেই এই ধাপে ধাপে পদ্ধতি বেছে নিয়েছে সরকার। অর্থনৈতিক পরীক্ষাপট ও যৌক্তিকতা, বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি এবং বাজেট ঘাটতির কারণে একবারে পুরো পে স্কেল বাস্তবায়নকে ঝুঁকিপূর্ণ মনে করছে নীতি নির্ধারকরা।
অর্থনীতিবিদদের মতে এই ভারসাম্যপূর্ণ পদক্ষেপটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রেখে সরকারি কর্মচারীদের কিছুটা আর্থিক স্বস্তি দিতে সহায়ক হবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে এই আংশিক সুবিধাও বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। মিশ্র প্রতিক্রিয়া ও বর্তমান অবস্থা। সরকারের এই উদ্যোগে কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরলেও মাঠ পর্যায়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ এই পদক্ষেপকে ইতিবাচক মনে করলেও অন্য একটি অংশ আশঙ্কা করছেন যে দ্বিতীয় ধাপ বিলম্বিত হলে দীর্ঘমেয়াদে এর সুফল পাওয়া যাবে না, তাই নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিও জোরালো হচ্ছে। জানা গেছে, নবম পে স্কেলের খসড়া ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তা এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আগামী জুনের বাজেটকে সামনে রেখে প্রয়োজনীয় বাজেট পুনর্বিন্যাসের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রশাসনিক ব্যবস্থার সংস্কার এবং সরকারি সেবাকে আরও গতিশীল করতে এই নতুন পে স্কেলকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে এর প্রকৃত সফলতা নির্ভর করবে সময় মতো এর পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর। এদিকে দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট গুরুত্ব পাচ্ছে যেসব খাত। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও মূল্যস্ফীতির চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি কল্যাণমুখী ও টেকসই অর্থনীতির ভিত্তি গড়তে 2026-27 অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট প্রস্তাব করতে যাচ্ছে সরকার। 9,30,000 কোটি টাকার এই বিশাল বাজেটে 11টি বিশেষ খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আগের অর্থবছরের তুলনায় ব্যয়ের আকার বাড়ছে প্রায় 25%। বাজেটের মূল লক্ষ্য ও বৃদ্ধি। প্রস্তাবিত বাজেটে জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6.5% এবং একই সঙ্গে বর্তমানের চড়া মূল্যস্ফীতিকে 7.5% নামিয়ে আনার পরিকল্পনা করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সভায় এই প্রাক্কলিত বাজেট উপস্থাপন করা হয়, যেখানে 2034 সালের মধ্যে দেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করার দীর্ঘমেয়াদী রোডম্যাপের প্রতিফলন রয়েছে। অগ্রাধিকার পাচ্ছে যেসব খাত। নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্য রেখে এবারের বাজেটে 11টি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি হল উদ্যোক্তা ও কর্মসংস্থান, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ প্রণোদনা এবং দেশীয় ও প্রবাসী শ্রমবাজার সম্প্রসারণ, কল্যাণমূলক পর কর্মসূচি, সামাজিক নিরাপত্তার আওতায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচিকে প্রাধান্য দেওয়া হয়েছে। অবকাঠামো ও বিনিয়োগ। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এডিপি বরাদ্দ 50% বাড়িয়ে 3 লাখ কোটি টাকা করার পরিকল্পনা করা হয়েছে। আর্থিক শৃঙ্খলা। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বৃদ্ধি। রাজস্ব লক্ষ্যমাত্রা ও ঘাটতি। বিশাল এই বাজেটের ব্যয় মেটাতে জাতীয় রাজস্ব বোর্ডকে চলতি বছরের তুলনায় আরও 1 লাখ কোটি টাকা বেশি আদায়ের চ্যালেঞ্জ নিতে হবে অর্থ মন্ত্রণালয়কে। বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে 2,35,000 কোটি টাকা, যা জিডিপির 3.4%। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে 1,19,000 কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভর্তুকির চাপ এবং বৈশ্বিক প্রভাব। আইএমএফের ভর্তুকি কমানোর শর্ত থাকলেও মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা এবং জ্বালানি সংকটের কারণে এ খাতে বরাদ্দ বাড়াতে হচ্ছে সরকারকে। বিদ্যুৎ, সার, এলএনজি ও খাদ্য সহায়তায় মোট ভর্তুকি ও প্রণোদনা বাবদ 1,16,125 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ এই বাজেট প্রসঙ্গে জানান, 9,30,000 কোটি টাকার বাজেট জিডিপির তুলনায় খুব বড় না হলেও বর্তমান রাজস্ব আদায়ের সক্ষমতা ও ঋণ নির্ভরতার কারণে এটি বাস্তবায়ন করা বেশ চ্যালেঞ্জিং হতে পারে। আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে ব্যয়ের সক্ষমতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। এবং সবশেষে থাকছে যে কারণে হজ করলেই 1 লাখ রিয়াল জরিমানা। আসন্ন 2026 সালের হজ মৌসুমকে সামনে রেখে অননুমোদিতভাবে হজ পালন এবং এতে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন নিয়ম অনুযায়ী হজ পারমিট ছাড়া হজের আনুষ্ঠানিকতায় অংশ নিলে বা কাউকে সহায়তা করলে সর্বোচ্চ 1 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। খবর দি ইকোনমিক টাইমসের। কখন থেকে কার্যকর হবে এই নিয়ম? সৌদি আধিকারিকরা জানিয়েছেন, এই কঠোর নির্দেশিকাটি 18 এপ্রিল অর্থাৎ শনিবার থেকে শুরু হয়ে জুনের মাঝামাঝি সময় পর্যন্ত কার্যকর থাকবে। মূলত হজের মূল আনুষ্ঠানিকতা চলাকালীন মক্কা এবং এর আশেপাশের পবিত্র স্থানগুলিতে ভিড় নিয়ন্ত্রণ এবং সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জরিমানা ও শাস্তির বিধান। নতুন আইন অনুযায়ী অপরাধের ধরন ভেদে শাস্তির মাত্রা ভিন্ন হবে। অননুমোদিত প্রবেশ। বৈধ পারমিট বা হজ ভিসা ছাড়া হজের চেষ্টা করলে বা নির্ধারিত সময়ের মধ্যে মক্কায় অবস্থান করলে 20,000 সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা যেতে পারে। সহায়তাকারীদের জন্য কঠোর সাজা। যারা অবৈধভাবে হজের জন্য ভিসা করে দেবেন, পরিবহনের ব্যবস্থা করবেন বা আবাসন সুবিধা অর্থাৎ হোটেল বা বাসা দেবেন, তাদের 1 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। অপরাধে জড়িত ব্যক্তির সংখ্যার উপর নির্ভর করে এই জরিমানার আকা আরও বাড়তে পারে।
অন্যান্য শাস্তিমূলক পদক্ষেপ। জরিমানার পাশাপাশি আরও কিছু কঠোর পদক্ষেপের কথা জানিয়েছে সৌদি সরকার। দেশান্তর এবং নিষেধাজ্ঞা। অনুমতি ছাড়া মক্কায় প্রবেশকারী বা মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের তাৎক্ষণিকভাবে নিজ দেশে ফেরত পাঠানো হবে। পাশাপাশি আগামী 10 বছরের জন্য তাদের সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে। যানবাহন জব্দ। অবৈধ যাতায়াতে ব্যবহৃত যানবাহন জব্দের নির্দেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে আদালতকে। সৌদি সরকারের আহ্বান। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মুসলমির নিরাপত্তা এবং হজের সুষ্ঠু ব্যবস্থা বজায় রাখতে এই নিয়মগুলো কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি আধিকারিকরা। কোনো ধরনের অনিয়ম বা অবৈধ অনুপ্রবেশের তথ্য জানলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে।